গল্পের শুরুতেই আমরা আমাদের গল্পের নায়িকা আইজুকে দেখি। আইজু তো ওর ফ্যামিলির সবার ছবি আঁকছিল, যেখানে ওর হাজবেন্ডেরও ও ছবি আঁকে। আর তার কিছুক্ষণ পর ওর শাশুড়ি তো ওকে ফোন করতে থাকে আর বলে তার কতগুলো গেস্ট আসবে আর ওকে রান্না করতে হবে। তার জন্য ও তো খুব তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দেয়, এতে করে বেচারার আঙুল কেটে যায়। কিন্তু ওর শাশুড়ি ওকে অনেক বকাঝকা করে, বলে তোমার রান্না ভালো হয়নি। আর তাই বেচারা মন খারাপ করে মায়ের আর্ট গ্যালারির দিকে যায়। সেখানে আমরা ওর বোন ইউরাকে দেখতে পাই। ইউরা তো এখানে লাইভ করতে থাকে। ওদের আজকে এখানে অনেক বড় একটা অকেশন হতে যাচ্ছে। আর এখানে আমরা ওর হাজবেন্ডকেও দেখি। আর এখানে আমরা ওর মা মিস জিয়নকেও দেখি। তিনি তো সবার সাথে ভালো করে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর জুতো ওখানে পৌঁছে যায় আর তারপর ওই ছবিটা নিয়ে ও ভেতরের দিকে যাচ্ছিল। আর তখন ওর কাছে ফোন আসে যে ওর হাজবেন্ড কেন অফিস আসেনি। তখনই ওখানে ও ওর হাজবেন্ডের গাড়ি দেখে। আর একটা পেপারের মধ্যেই সে দেখতে পায় যে ওর হাজবেন্ড চাকরিটা ছেড়ে দিচ্ছে। জুয়ের বাবা হিউকের সাথে খুব একটা ভালো ব্যবহার করতো না, তিনি খুব একটা পছন্দ করতো না। কিন্তু জু সবসময়ই ওর হাজবেন্ডকে সাপোর্ট করতো আর সবার সামনে নিজের হাজবেন্ড বলেই পরিচয় করিয়ে দিত। এতে করে অনেক গেস্ট ওকে সম্বোধন করতো না। এরপর আমরা দেখি এই ছবিটার ও সুন্দর করে ছবি উঠাচ্ছিল। তখন ওর বোন আসে আর বলে এটা তুমি কি এঁকেছো। আর ওর মাও সেম কথাই বলে, বলে এই ছবিটা এখানে তোলা যাবে না, এটা মোটেও ভালো হয়নি। মিস জিওনও সেম একই কথা বলে। ইউরা আর ওর মা তো ওকে কথা শোনাতে থাকে। তখনই ওইখানে কতগুলো গেস্ট চলে আসে। তারা এসে বলে এটা একদম রিয়েল পিকের মতো লাগছে আর এটা খুব ভালো দেখাচ্ছে। তার জন্য তাড়াতাড়ি করে এটাকে আবার টাঙিয়ে দেওয়া হয়। মিস জিওন আসলে অনেক লোভী একজন ছিল। এরপর আমরা আমাদের গল্পের নায়ক দোয়েককে দেখি। দোয়েক তো এই ছবিটা দেখে ওকে বলতে থাকে এই ছবিটা একদমই রিয়েল মনে হচ্ছে না, মনে হচ্ছে এখানে জোর করে এদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। আর তখনই সেখানে ইউরা চলে আসে। আসলে ইউরার সাথে দোয়েকের বিয়ে ঠিক হয়েছে আর কিছুদিন পরেই ওদের বিয়ে হবে। ইউরা এখানে এসে জুকে অপমান করতে থাকে। তখন আমরা পাস্টের একটা ঘটনা দেখি। আসলে দোয়েক ওকে পছন্দ করতো না, কিন্তু ইউরা ওকে প্রপোজ করে। বৃষ্টিতে ভিজে যাবে দেখে ও আবার ফিরে আসে। আর তার জন্য জু ভাবে যে ছেলেটা ওকে ভালোবাসে আর ওদের এই জন্যই বিয়ে হয়ে গিয়েছে। আর এই কথাটা ও জানে না যে ইউরাকে ওর হাজবেন্ড পছন্দ করে। ওর হাজবেন্ডের এরকম চাহনি ও তো এখন ফলো করতে থাকে। আর তারপর আমরা দেখি যে ওখানে ইভেন্ট শুরু হয়ে যায়। তখন একজন মহিলা গিয়ে মিস জুকে একটা চড় মেরে দেয় আর বলে তুমি সবসময়ই ফ্রড করো। আর এরপর একটা পেন্টিং দেখিয়ে বলে এটা অনেক পুরাতন একটা পেন্টিং, যেটা ও লুকিয়ে রেখে এখন সেল করছে। আর সব দোষ তো জুয়ের উপর দিয়ে দেয় ওর মা, বলে যে এই ছবিগুলো তো ওই আঁকে। আর তখনই সেখানে পুলিশ চলে আসে। পুলিশ এসে সবাইকে জিজ্ঞেস করতে থাকে। মিস জিওয়াং এর বডিগার্ড কিম তো তাকে রক্ষা করে। আর তারপর আমরা দেখি সবাই মিলে তো ওকেই দোষ দিতে থাকে। মিস জিওং তো ওকে বলতে থাকে সবকিছু তুমি মেনে নাও, তাহলে কিছুদিন পর তোমাকে আমি ছাড়িয়ে নিয়ে আসবো। আর আমাকে পুলিশে ধরে নিয়ে গেলে কিরকম হবে। এদিকে আমরা দেখি যে ওর হাজবেন্ড তো ইউরার পিছনে থাকে, যে ইউরা যাতে ঘাবড়ে না যায়। আর এদিকে তার ওয়াইফের কি হচ্ছে তাতে তার কোনো খেয়াল নেই। এগুলো দেখে জুয়ের অনেক বেশি খারাপ লাগে। তারপর জু তো ওর হাজবেন্ডকে জিজ্ঞেস করে যে তুমি নাকি চাকরি ছেড়ে দিচ্ছ, এটা তুমি কেন আমাকে বলনি। তখন আমরা দেখি ওর হাজবেন্ড পরের পৃষ্ঠাটা উল্টোকে দেখায় আর বলে এটা একটা ডিভোর্স লেটার, আমি তোমাকে এটাই বলতে চেয়েছিলাম। যখনই জু এটা জানতে পারে ও তো কান্না করতে থাকে, বলে যে তুমি আমার সাথে কিভাবে এমনটা করতে পারো, আমি তোমাকে কতটা ভালোবাসি। তখনই পুলিশ চলে আসলে ও তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায়। ওর তো অনেক বেশি কষ্ট লাগে যে ওর ফ্যামিলির লোকও কখনো ওকে ভালো রাখেনি। এইসব ভাবতে ভাবতে তখনই সেখানে একটা গাড়ি এসে ওকে ধাক্কা দিয়ে দেয়। আর কিছুক্ষণ পর একটা ট্রাক এসে ওই দুটো গাড়িকেই ধাক্কা দেয়। আর এতে করে ওই দুটো গাড়ি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এরপরে আমরা দেখি ওকে তো হাসপাতালে অ্যাডমিট করা হয়। মিস জিয়ং এর তো কোনো আফসোসই ছিল না, সে চাইতো ও যাতে মারা যাক, তাহলে তার সবকিছুই ওর ঘাড়ে
ঘাড়ের উপর চাপিয়ে দিতে পারবে। এদিকে ওর হাজবেন্ড তো ইউরাকে নিয়েই পড়েছিল যে ও যাতে ঘাবড়ে না যায়, কিন্তু তার ওয়াইফের এই অবস্থা তাতে তার কিছু আসে যায় না। এরপরে মিস জিয়ং তো গিয়ে ওর ওখানকার সমস্ত লাইন বন্ধ করে দেয়, যাতে করে ও আর কোনো রকম অক্সিজেন না পায়। তারপরে তো মিস জিয়নকে বলতে থাকে যে আমি যা যা করেছি সবই তোমার ঘাড়ে দিয়ে দিব, আর তারপর তুমি মারা গেলে আমাকে কেউ ধরতেই আসবে না। এরপর আমরা পাস্টের ঘটনা দেখি। আসলে জু ওনাদের অ্যাডপ্টেড সন্তান ছিল, আর সে সবসময় জুকে দেখিয়ে দেখিয়ে ইউরাকে ভালোবাসতো আর ওকে স্যাক্রিফাইস করানো শেখাতো। ও এটাই শিখেছে, আর তাই কোনোদিনও সে তার মায়ের উপরে কথা বলেনি। সবসময়ই ওকে একটা বদ্ধ ঘরের মধ্যে রাখতো। আর এরপর আমরা দেখি অরিন্দাও বলতে থাকে, ফাইনালি তুমি আমার কাজে আসবে। তখন আমরা দেখি জুয়ের তো জ্ঞান ফিরে আসে, আর ওর তো অনেক বেশি কষ্ট হয়, কেননা ওর অবস্থা অনেক খারাপ ছিল। তখন মিস্টার কিম এসে দাদাজির ফোন দেয়। দাদাজি ওর কাছে মাপ চাইতে থাকে, আর এরপরে তো জু মারা যায়। এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই দ্রুত চোখ খুলে, আর ও উঠে দেখতে পাই যে ও এখনো বেঁচে আছে। ইউরা তো ওকে বলছে এত দেরি কেন করছো, তোমার বিয়ের গাউন কিনতে যেতে হবে। তখন তো ও তাড়াতাড়ি সবকিছু চেক করতে থাকে যে ওর সাথে কি হয়েছে। ও বুঝতে পারে যে ও 1 বছর পিছনে চলে এসেছে, কিন্তু একটা ডেট ওর হাতের উপর বারবার ভেসে উঠছিল, যেটা ওর মৃত্যুর দিন ছিল। এরপরে তো ও গাউন কেনার জন্য চলে যায়। সেখানে যাওয়ার পরে ওর মনটা অনেক বেশি খারাপ থাকে। ও কিছু যেন বুঝে উঠতে পারছিল না। এরপর ও ভাবে যে ওকে তো সবকিছু চেঞ্জ করতে হবে। তার জন্য ও বিয়ের গাউনটাকে ছিঁড়ে ফেলে, আর বলে তুমি একটা ডাম্প ছেলে, আমি তোমাকে কখনোই বিয়ে করব না। তুমি আমার বোনকে পছন্দ করো আর আমাকে বিয়ে করতে এসেছো, যেটা আমি কখনোই হতে দিব না। এরপর ও তো ব্রেকআপ করে ওখান থেকে চলে আসে। মিস জিয়নকে গিয়ে বলে ওই বিয়েটা করতে পারবে না, তার জন্য ও সবকিছু ব্রেকআপ করে দিয়েছে। ওর পেছন পেছন তখন হিয়ক আসে, আর বলে আমি ওকে বেশ কিছুতেই সময় দিতে পারছি না, তাই হয়তো এমন করছে। কিন্তু ও তো বলে যে আমি তোমাকে কখনোই বিয়ে করতে পারবো না। হিয়ক তো ওর পেছন পেছন আসতে থাকে, আর বলে তুমি আমার সাথে এমনটা করতে পারো না। তখন আমরা দেখি দ্রুত ওর মায়ের কাছে ফোন দেয়, আর বলে আমি তোমার ছেলেকে বিয়ে করতে পারবো না। এটা বলে ও তো ফোনটা বন্ধ করে দেয়। কিন্তু হিয়ক ওর সামনে নীল ডাউন হয়ে বারবার রিকোয়েস্ট করতে থাকে। এরপর আমরা দেখি ও তো কোনো সাড়াই দেয় না, বলে আমি কখনোই তোমায় বিয়ে করব না। এদিকে ইউরা তো ওর মায়ের সাথে কথা বলতে থাকে। আসলে ও একটা ছেলেকে ডেট করছে, আর এটা তো দূর থেকে জুর শুনতে পায়। জুর তো তখন মনে পড়ে ও কাকে ডেট করতে চাচ্ছে আর কাকেও বিয়ে করবে। আর এরপর ও তো ওর ফ্রেন্ডের হেল্প নেয়। আসলে সে ছিল দোগিয়কের কাজিন, আর তারপর দোগিয়ক সম্পর্কে সবকিছু ওকে বলতে থাকে। এরপর ও তো আরো বলে ইউরার মা তো দোগিয়কের মায়ের সাথে দেখা করার জন্য একটা কমন ফ্রেন্ডের থ্রুতে যায়, আর তারপর সেখানে তার মেয়েকে ইন্ট্রোডিউস করিয়ে দেয়। এইসব কথা ও সব ইনফরমেশন তো জুকে দিয়ে দেয়। এরপর আমরা আরো একজন লোককে দেখি যে তার ওয়াইফের সাথে কথা বলছিল, আর এটা আসলে দৈর্ঘ্যকের বোনের জামাই ছিল। তখন ও তো বলে এটা অফিস, তাই এখানে কথা বলতে পারবে না। দৈর্ঘ্য তো ডেটের জন্য বসেছিল, ইউরার সাথে ওর প্রথম মিটিং ছিল। তখন সেখানে জু চলে যায়, আর গিয়ে বলে আমি তোমার ডেটের বড় বোন, আর আমি চাই তুমি আমাকে বিয়ে করো, তাহলেই তোমার লাভ আছে। বিজনেস সংক্রান্ত অনেক ইনফরমেশনই আমি তোমায় দিতে পারবো। জু ফিউচার থেকে আসায় অনেক কিছুই ও বলতে পারতো। আর তারপরে আমরা দেখি দোলুকটাও বলতে থাকে যে ঠিক আছে, আমি তোমাকে একটা কাজ দিব। আর এটা বলে ও তো ওর হোটেল রুমের একটা চাবি বের করে, আর ওকে দেখিয়ে বলে এই রুমের মধ্যে তুমি আমায় হ্যাপি করতে পারলে আমি তোমায় বিয়ে করব। আর ও কোনো কিছু না ভেবেই তো রাজি হয়ে যায়। তখনই সেখানে ইউরা চলে আসে। ইউরাকে দেখে ও তো হাত বাড়িয়ে দেয়, আর বলে আমি তোমার বড় বোনের সাথে কথা বলছি। এরপর দোগিয়ক তো ঝুঁকে নিয়ে ওখান থেকে চলে যায়। এটা দেখে ইউরার অনেক বেশি রাগ হয়। এখানে ও অনেক বেশি নার্ভাস ফিল করছিল। তারপরেও ও সাথে করে এখানে আসে। জু তো দরজা খুলে ভিতরে ঢুকে,
আর দেখতে পায় এটা তো একটা অফিস রুমের মতো সাজানো আছে। আসলে দোগিয়ক এখানে প্রায়ই থাকতো। এরপর দোগিয়ক তো বলতে থাকে যে ফার্স্টে আমরা দুজন দুজনকে জেনে নিই, এরপরে কথা বলবো। আর এতে করে জুও রাজি হয়ে যায়। তারপর আমরা দেখি ওরা তো কথা বলার আগে দুজন ড্রিঙ্কস করতে থাকে, যাতে ওদের ভিতরে কোনো কথা লুকিয়ে না থাকে। এখানে তো জু অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়, আর ওর এই অবস্থা দেখে দোয়ুক তো ওর দিকেই দেখতে থাকে। এখানে আমরা দেখি যে ওর চুলগুলো অনেক এলোমেলো হয়ে গিয়েছিল। তখন দোগিওকে ওর চুলগুলো ভালো করে বেঁধে দেয়। এখানে ও বলতে থাকে যে ওর ফ্যামিলির লোকজন কিভাবে ওকে টর্চার করতো, আর এছাড়া অনেক কথা ওকে বলে দেয়। এটা শুনে দোগিওকের অনেক খারাপ লাগে, আর বলে আমি তোমার সাথে আছি, এটা বলে ওকে হাগ করে। তখনই ওর ঠোঁটের লিপস্টিক ওর শার্টে লেগে যায়। সকালবেলা ও উঠলে দেখতে পায় দোগিওক ওর পাশেই শুয়ে আছে। এটা দেখে জু অনেক বেশি ভয় পেয়ে যায়। আর তারপর যখন দেখে লিপস্টিকের দাগ, তাহলে আর কথা নেই। ও তো তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যাওয়ার বন্দোবস্ত করে ফেলে। ও তো আর কোনো কথা না বলে চুপচাপ ওখান থেকে পালিয়ে যায়। দোগিয়কের যখন ঘুম ভাঙে ও তো দেখতে পায় ওখানে একটা চিরকুটি লেখা আছে যে তুমি ব্রেকফাস্ট করে নিও, আর সেখানেও কিছু টাকাও রেখে আর ওখানে কিছু টাকাও রাখা আছে। এরপর ও তো যখন বাইরে বের হয়ে আসে ওর পিছন ছাড়ে না। জুয়ের পিছ পিছ ও আসতেই থাকে। ও যখনই বাসার ভিতরে যায় তখনই ওর মা ওকে চড় মারে, আর ইউরা তো কান্না করতে থাকে। ওর মা তো বলে যে তুমি কিভাবে তোমার বোনের জামাইয়ের সাথে এভাবে রাত কাটাতে পারো। ও তো বলে যে আমরা বিয়ে করতে যাচ্ছি। এই কথাটা শুনে সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়। তখন জু তো বলে অবাক হওয়ার মতো কিছুই নেই, আমরা সত্যিই বিয়ে করতে যাচ্ছি। আর তার জন্য জুকে তো একটা রুমের মধ্যে বন্ধ করে রাখা হয়। আসলে ওকে এখানে ছোটবেলা থেকেই আটকে রাখা হতো। এখানে ওর ছোট্টবেলাটা অনেক নির্মম কষ্টের সাথে কেটেছে। প্রত্যেকটা দেওয়ালে চিৎকার যেন ওকে এখনো কথা শোনাচ্ছে। এরপর আমরা দেখি ও তো ওর ফোনে সার্চ করতে থাকে যে ওদের ছবি পাবলিশড হয়েছে কিনা। ওর ফ্রেন্ডের দিয়ে ও তো ছবি পাবলিশ করার চেষ্টা করে, কিন্তু দোয়কের ছবি তো কোনোভাবে পাবলিশ করা যেত না। কেউ না কেউ এটা দেখলেই সাথে সাথে ডিলিট হয়ে যেত। মিস্টার কিম তো জুকে চুপচাপ থাকতে বলে। দোয়ক তো ওর ফ্যামিলির সবার কাছে জুয়ের কথা জানিয়ে দেয়। জুয়ের ফোন তো কেড়ে নেওয়া হয়, আর তার জন্য নিজ থেকে ও দুটো বাচ্চার থেকে একটা ফোন নিয়ে নেয়। ও আসলে দোয়কের সাথে কন্ট্যাক্ট করতে চায়। এখানে আমরা দেখি ওর ফ্যামিলির সবাই তো বলতে থাকে তুমি এরকম মেয়েকে কিভাবে বিয়ে করবে, তুমি তো ওর ছোট বোনকে বিয়ে করতে যাচ্ছিলে। ও তো বলে আমি ওর বড় বোনকেই বিয়ে করব। তখনই ওর কাছে ফোন চলে আসে। জু তো ওকে সব কথা জানায় যে ওকে তো আটকে রাখা হয়েছে। এরপর ও তো ফোনটা দিয়ে দেয়। এরপর আমরা দেখি ওখানে মিস জং চলে আসে। মিস জং তো এসে বলে যে তুমি কি ভেবেছো দোয়ক তোমাকে নিতে আসবে নাকি, সে কখনোই আসবে না। এটা বলতে বলতেই দোয়ক সেখানে চলে আসে। আর তারপর ওর বাবার সাথে কথা বলে। বলে আমার গার্লফ্রেন্ড এখানে সুরক্ষিত নয়, তাই আমি ওকে এখান থেকে নিয়ে যেতে চাই। ওর বাবা তো অনেক খুশি। সে আসলে বিজনেসের ব্যাপারটা বুঝতো, যে কোনো মেয়েকে বিয়ে করলেই সে অনেক খুশি হবে। তার জন্য সে তো পারমিশন দিয়ে দেয় যে তুমি ওকে নিয়ে যেতে পারো। দোয়ুকে এভাবে আসতে দেখে ওরা সবাই অবাক থাকে। ওর মা তো ভাবতেই পারেনি দোয়ুক কখনো জুকে পছন্দ করতে পারে। জুয়ের মনটা আসলে অনেক খারাপ থাকে। আর তারপর ও ওখান থেকে সবাইকে বিদায় জানিয়ে চলে যায়। কিন্তু যাওয়ার আগে ও তো ওর মায়ের থেকে ফোনটা নিয়ে নেয়। আর ওর এই অ্যাটিটিউড দেখে সে তো অনেক বেশি অবাক হয়ে যায়। আর তারপর দোয়ক তোকে জিজ্ঞেস করে নিশ্চয়ই তুমি সারাদিন কোনো খাবার খাওনি, আর তাই আমরা আগে খাবার খাবো আর তারপর যত কথা আছে সেটা বলবো। আসলে ওর তো অনেক ভালো লাগে, কেউ কখনো ওর খাবার কথা জিজ্ঞেস করেনি। ওকে তো খুব ভালো একটা রেস্টুরেন্টে খাবার খেতে নিয়ে যাওয়া হয়, সেখানে জু তো ভালো মতো খাবার খেতে পারে না। আসলে ও এরকম খাবারে খুব একটা অভ্যস্ত ছিল না। এটা তো বুঝতে পেরে ওকে নিয়ে বাড়ি চলে আসে। আর তারপর কিছু স্ট্রিট ফুড নিয়ে ওরা তো গার্ডেনে বসে খাবার খেতে থাকে। সেখানে তো জো বলতে থাকে কখনোই আমাকে কেউ খাবার কথা জিজ্ঞেস করেনি, আর আমার ভালো মন্দর কেউ কখনো চিন্তাই করেনি। আর তার জন্য ও তো দোয়ককে ধন্যবাদ জানায়।
এরপরে জুতো কান্না করতে থাকে। এটা দেখে তয়ুক ওর কাছে যায় আর গিয়ে বলে যে সবসময় আমি তোমার ভালো রাখবো আর তোমার রিভেঞ্জ নিতে আমি তোমাকে হেল্প করব, তুমি কোনো টেনশন করো না। এটা বলে ও তো ওখান থেকে একটা ফুল তুলে নেয় আর তারপর সেটাকে খুব সুন্দর করে একটা রিং রেডি করে আর ওটা ওর হাতে পরিয়ে দেয় আর বলে তুমি কি আমায় বিয়ে করবে নাকি। তখনই আমরা দেখি জুতো ওকে ডাইরেক্ট গিয়ে কিস করে দেয় আর তারপরে আমরা দেখি যে তৈয়কও ওকে আবার কিস করে আর ওরা তো দুজন দুজনের অনেক কাছাকাছি চলে আসে। জুয়ের তো অনেক ভালো লাগে যে কেউ একজন ওকে ভালোবাসতে যাচ্ছে। এরপর সকাল হলেই সবাই দেখতে পায় যে ওদের ছবি তো পাবলিশড হয়ে গিয়েছে। এটা দেখে জু অনেক বেশি অবাক হয়। দয়ুকের ছবি তো কখনো পাবলিশড হওয়ার কথা নয়, আসলে এটা দয়ুকে করেছে যাতে সবাই জানতে পারে ওরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে যাচ্ছে আর কেউই ওদেরকে যাতে ছোট করে কথা বলতে না পারে। এই কাজটা তো ও ওর বোনের জামাইকে দিয়ে করিয়েছে যাতে ও সেফ থাকে। এরপর আমরা দেখি ও তো ওর ফ্যামিলির কাছে ফিরে আসে আর সাথে এসে ও তো বলতে থাকে আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে যাচ্ছি আর তোমাদেরকেও খুব তাড়াতাড়ি ইনভাইট করা হবে। তখন তো মিস জিয়ং বলে এটা কোনোদিনই সম্ভব নয়। আর এদিকে ইউরা তো কান্না করতে থাকে। ইউরা ওর মাকে বলে তুমি কি কিছুই করতে পারবে না নাকি। ওর মা তো বলে তুমি শুধু একটু অপেক্ষা করো, দেখো আমি কি করি। দয়ুকের জিজু তো জুকে নিতে চলে আসে আর বলে আমার সাথে যেতে হবে। এটা বলে ও তো দয়ুকের বাড়িতে ওকে নামিয়ে দেয় আর তারপর ও তো ভিতরে ঢুকে দয়ুককে দেখে। দয়ুক ওর জন্য খাবার রেডি করছিল। দয়ুক ওকে দেখে অনেক বেশি খুশি হয় আর তারপর আমরা দেখি দয়ুক বলে তুমি কোনো টেনশন করো না, খুব তাড়াতাড়ি তোমাকে আমি এখানে শিফট করে নিয়ে আসবো। আর তারপর ওকে একটা পেপার দেখায় আর পেপারটা ছিল আসলে কন্ট্রাক্ট ম্যারেজের। এখানে কতগুলো রুলস ছিল যেটাতে ওরা সই করে নেয়। তারপর দয়ুক তো ওর পুরো বাড়িটা ওকে ঘুরে ঘুরে দেখাতে থাকে, বলে আজকে থেকে তুমি এখানে থাকবে আর দয়ুক হয়তো বা হোটেলে থাকবে আর এখানে ওর জন্য ওর কাপড়ও রেডি করা ছিল। আর এরপর ও তো এই বাড়ির সব চাবি ওর হাতে দিয়ে দেয় আর লকটাও বলে দেয়। এরপর আমরা ওর বোনকে দেখি। দয়ুকের বোন তো একটা শপিং মলে ছিল। তখনই সেখানে ইউরার সাথে তার দেখা হয়। ইউরা তো ওনাকে দেখে আজেবাজে কথা বলতে শুরু করে দেয়। ইউরা তো বলতে থাকে জু একটা অ্যাডপ্টেড মেয়ে আর এরকম মেয়েকে তোমরা বাড়ির বউ করতে চাচ্ছ। তখন উনি তো বলে অ্যাডপ্টেড হওয়া তো কোনো দোষ নয়, তোমার মেন্টালিটি কেমন এটাই তার প্রমাণ দেয়। জু যখন বাইরে আসে তখন তো হিউকের মা তার সামনে এসে সিনক্রেট করতে থাকে আর নিজেই পড়ে গিয়ে ব্যথা পাওয়ার অ্যাক্টিং করে। সেখানে তো হিউকের বোনও থাকে। ওরা তো এখানে অনেক সিনক্রেট করে আর মিস্টার কিম তো এগুলো ভিডিও করে। এগুলো আসলে মিস জিয়ং এর কাজ ছিল। এরপর আমরা জুকে দেখি। জু তো ভাবতে থাকে ও তো ওর একটা নতুন জীবন ফিরে পেয়েছে শুধুমাত্র রিভেঞ্জ নেওয়ার জন্য। আর ও তো এই একটা বছরে ওর রিভেঞ্জ তুলে নিবে আর এর জন্য যা করতে হয় ও তাই করবে। ও তো ফিউচারের ওই দিনটার ছবিও আঁকে আর তারপর ও তো ওর গ্র্যান্ডপার কাছে যায় আর গিয়ে বলে আমি তো তোমায় ক্ষমা করে দিয়েছি। এরপর ও তো ওর ফ্রেন্ডের সাথে কথা বলে। ওর ফ্রেন্ড ওকে জানায় দয়ুকের মায়ের মনটা কিভাবে জয় করা যাবে। ওকে তো একটা কুকিং ক্লাসে জয়েন হতে বলে যে এখানে গেলে তুমি ওনার মন জয় করতে পারবে। আসলে এখানে ওর মা তো ক্লাসে ছিল আর একটা মহিলার সাথে প্রায় তার লড়াই হতো। আর তখনই সেখানে জু চলে আসে। জুয়ের সাথে এই টিচারের অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। কুকিং টিচারকে ও একটা ছবি গিফট করে যাতে করে উনি অনেক বেশি খুশি হয়ে যায়। আর এরপর আমরা দেখি যে তয়ুকের মা তো জুয়ের সাথে কথা বলার জন্য একটা জায়গায় নিয়ে যায়। সেখানে গেলে ও তো ইউরাকেও দেখে। এরপর আমরা আরো একজনকে দেখি। আসলে সে ছিল দয়ুকের স্টেপ ব্রাদার ইউকে। তাদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। এদিকে আমরা দেখি যে দয়ুকের মা তো ওদের দুজনের সাথে কথা বলতে থাকে। এখানে উনি কথা বলে খুব ভালো মতো বুঝতে পারে যে এখানকার কোন মেয়েটা সব থেকে স্বচ্ছ আর সৎ। আর তখনই সেখানে দয়ুক চলে আসে। দয়ুক এসে বলে আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলার আগে আমার সাথে তোমার পারমিশন নেওয়া উচিত ছিল। তখন আমরা দেখি দয়ুক তো জুকে নিয়ে বেরিয়ে আসে
আর তারপর ওকে বাড়িতে নিয়ে আসে। এখানে আসার পরে ওর কাছাকাছি আসার চেষ্টা করে, বলে আমরা তো কিছুদিন পর বিয়ে করতে যাচ্ছি, তাই আমাদের তো কাপলের মতো একসাথে থাকতে হবে, যাতে করে সবাই ভাবে আমরা সত্যিই কাপল। কিন্তু ও তো অনেক বেশি ভয় পেত, তার জন্য দোয়ুককে দেখলেই ছুটে ছুটে বেড়াতো। দোয়ুক ওর কাছাকাছি আসার চেষ্টা করলে জু কখনোই ওকে পাত্তা দিত না। জু বলে যে আমার আসলে একটু সময় লাগবে, আর ও তো বলে আমাদের মধ্যে সবসময় একটা বর্ডার থাকবে, এটা তুমি মনে রেখো। তখন দোয়ক তো বলে কিসের বর্ডার, আমি তো কোনো বর্ডার দেখছি না। এদিকে ওর তো ঘুম আসছিল না, আর তারপর বাইরে বের হয়ে আসলে ও দোয়ককে দেখে। দোয়ক তো সোফায় ঘুমিয়ে পড়ে, আর ও তো প্রচুর ঘামতে থাকে আর কিছু একটা উল্টোপাল্টা বলতে থাকে, যেটা জু শোনার চেষ্টা করলেও কিছুই বুঝতে পারে না। এরপর আমরা দেখি পরদিন সকালবেলা ওর মা তো দরজায় আসে। উনি পাসওয়ার্ড জানতো দেখে দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে। ওদের দুজনকে একসাথে দেখে ওর মা তো ভাবতে থাকে ওরা রাতে একসাথেই ছিল। তার জন্য উনি বলতে থাকে তোমরা টেনশন করো না, আমি এগুলোই অবস্থা আছি, কারণ আমি বাইরে পড়াশোনা করেছি, তাই আমি খুবই ফ্রি মাইন্ডেড। আর এরপর আমরা দেখি জু তো ওর বাবা মার কাছে যায়, আর গিয়ে তো বলতে থাকে যে দোয়কের ফ্যামিলি তাদের ডেকেছে। এটা শোনার সাথে সাথে অন্য তো অবাক হয়ে যায়। আর তারপর মিস জাংতো বলে আমি তোমায় দুটো শর্ত দিয়েছিলাম। ও তো বলে আমি দুটো শর্তই পূরণ করেছি, আসলে দাদাজির সাথে আমার কথাও হয়েছে। এটা শুনে উনি অবাক হন। ওনার একটা শর্ত ছিল দাদার সাথে দেখা করা, আর একটা শর্ত ছিল যে ফ্যামিলি থেকে ওদের ইনভাইট করতে হবে, আর ও তো দুটো শর্তই পূরণ করেছে। আর তারপর ওরা তো সত্যি ওখানে চলে যায়। ওদের আজকে ফ্যামিলি মিটিং থাকে। সেখানে আসার পর আমরা দেখি দোয়কের মা হাত বাড়ায়, কিন্তু উনি তো অনেক খারাপ ব্যবহার করে দেয়। মিস জাং একটুও ভালো ব্যবহার করে না, ওদের সাথে খারাপ ব্যবহার করতে থাকে। তারপরেও ওরা এটা টলারেট করে নেয়, ওরা কিছুই বলে না। এবার খাবার টেবিলে বসলেও সে শুধু উল্টোপাল্টা কথা বলার চেষ্টা করে, কিন্তু গ্র্যান্ডমা তো এগুলোর পাত্তা দেয় না। আসলে গ্র্যান্ডমা আর দোয়ুকের মা তো জুকে অনেক বেশি পছন্দ করে নিয়েছে, সেখানে তো ওর অ্যাডপ্টেড হওয়ার কথাটাও সে তুলে, কিন্তু এগুলোতে ওদের কোনো কিছুই আসে যায় না। দোয়ুক বলে ও একটা মানুষ আর আমি ওকে ভালোবাসি, এর থেকে বড় আর কিছুই হতে পারে না। এরপরে আমরা দেখি জুতো একটা সুন্দর পেইন্টিং গ্র্যান্ডমাকে প্রেজেন্ট করে দেয়, এতে করে উনি অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর দেখা যায় ওরা তো ওখান থেকে চলে যায়। জুয়ের বাবা তো তখন ওর মাকে রাগ করতে থাকে, বলে তুমি ওদের সাথে কেন এরকম ব্যবহার করলে। এরপরে আমরা দেখি যে ইউরার অবস্থা অনেক খারাপ। ইউরা আর হিওক তো দুজন ড্রিঙ্ক করতে থাকে। ইউরা তো বলে ও এটার প্রতিশোধ তুলেই ছাড়বে, আর তার জন্য হিউকের কাছে ও হেল্প চায়। এরপর আমরা দেখি গ্র্যান্ডমারা তো আলোচনা করতে থাকে যে জু ওখানে এতদিন কিভাবে থাকলো, ওকে কিভাবে টর্চার করতো, কেননা তার মুখের ভাষায় সবকিছু বলে দিচ্ছে। ওদের ব্যবহার তো মোটেও ভালো ছিল না। এরপর আমরা দোয়ুককে দেখি। দোয়ুক তো যখন মিটিং এ ছিল হিউক ওকে অনেক কথা শোনায়, বলে আপনি আপনার এমপ্লয়ারের হুডবিকে বিয়ে করতে যাচ্ছেন, আপনি কেন আমার সাথে এমনটা করলেন। তখন হিয়ক তো বলে তুমি তো ওকে চিট করছিলে, কেননা তুমি তো ইউরাকে ভালোবাসো, আর এই সব কিছুই আমাদের জানাই ছিল। এটা শুনে ও তো বেশ অবাক হয় যে এত ইনফরমেশন কিভাবে সে জানতে পারলো। আর তারপর দোয়ুক বলে যে আমি উল্টোপাল্টা কোনো কথাই আর শুনতে চাই না। এরপর দোয়ুক তো জুকে ফোন করে, আর ও কি করছে কেমন আছে এগুলোর খোঁজ নিতে থাকে। আজকে জুয়ের সব জিনিসপত্র নিয়ে ওই বাড়িতে উঠে যাওয়ার কথা। ও বাইরে বের হয়ে আসলে তখন সেখানে হিয়ক আসে, আর বলে আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। এটা বলে ও তো ব্যাগটা নিয়ে গাড়িতে উঠিয়ে নেয়। তারপর বাড়ির সামনে নামিয়ে দিয়ে ও তো বলতে থাকে দোয়ুক সম্পর্কে তুমি সব কথাই জানো না। দোয়ুক আসলে ওর ভাইকে খুন করতে চেয়েছিল। তখন আমরা ওর ভাই ইউকে দেখি। ইউকে তো ওর ভাইকে ফোন করে আর বলে যে তোমাদের কোম্পানির সাথে আর কোনো আমরা ডিল রাখবো না। আসলে দোয়ুকের নিজেরই কোম্পানি ছিল। তারপর ইউকে তো সবার সামনে অন্য একটা কোম্পানির সাথে ডিল করতে যাচ্ছিল, আর তখনই সেখানে দোয়ুক চলে আসে আর এসে সবকিছু প্রমাণ করে দেয় যে ও সব থেকে বেশি ক্যাপাবল এই ডিলটার জন্য।
জুয়ের বাবা তো গ্র্যান্ডমার সাথে দেখা করে আর তারপর তার কাছ থেকে টাকা চাইতে থাকে। এরপর আমরা দেখি উনি তো গ্র্যান্ডপার সাথেও দেখা করে। গ্র্যান্ডপা তখন তাকে অনেকগুলো টাকা দেয় আর বলে যে আমরা তো একসাথে ব্যবসা শুরু করেছিলাম আর এই টাকাগুলো আমি নিয়ে গিয়েছিলাম, এটাই ব্যাক করতে চাই। তুমি শুধু আমার নাতনিকে ভালো রেখো। আসলে ওরা একসাথে ব্যবসা স্টার্ট করেছিল। গ্র্যান্ডপা এই টাকাগুলো নিয়ে পালিয়ে গিয়েছিল। তখন গ্র্যান্ডমা বলে এগুলোর দরকার নেই। তখন উনি নিচু হয়ে সরি বলতে থাকে আর পা ধরে রাখে। এতে করে তার তো প্যান্টটাই খুলে যায়। আর এগুলো দেখে সবাই ভাবে যে তারা হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল। উনি তো অনেক বেশি রেগে যায় আর বলে খুব ভালো হয়েছে জু ওই ফ্যামিলির কেউ নয় আর ওদের ব্লাডের সম্পর্ক নেই। জু তো গ্র্যান্ডপার সাথে দেখা করতে চায় আর গ্র্যান্ডপার সাথে ও খুব ভালো সময় কাটায়। এরপর আমরা দেখি কিমের সাথে ও কথা বলে। মিস্টার কিম তো ওকে সাহায্য করতে থাকে। এইদিকে ও তো কুকিং ক্লাস থেকে বেশ ভালো রান্না করা শিখতে থাকে। কিন্তু ও আজকে একটা কেক রেডি করে। যে কেকটা নিয়ে আসার পরে তো ওটাকে টেস্ট করতে যায়। কিন্তু এটা দেখতে ভালো হলেও এটা তো পুরোপুরি শক্ত হয়ে গিয়েছিল। এটা খেতে গিয়ে বেচারার তো মনে হয় দাঁতই ভেঙে যাচ্ছিল। তার জন্য সে নিজেই রান্না করতে শুরু করে দেয় আর বলে যে রান্না আমি করব আর তুমি শুধু আরাম করবে। তখনই ও নিজের হাতের দিকে খেয়াল করলে ওই ডেটটাকে দেখতে পায় আর মনে মনে ভাবতে থাকে ওকে তো এই লাইনটা ক্রস করা যাবে না, কেননা ও কিছুদিন পর মারা যাবে। আর তাই ও একটা লাইন রেডি করে দেয়, বলে তুমি এটা ক্রস করে কখনোই এ পাশে আসবে না। ও জানতো যে মায়া বাড়িয়ে তো লাভ নেই। দয়ুক রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর ইউকে তো জুকে ফোন করে আর দেখা করতে বলে। তখন আমরা দেখি ও তো বলতে থাকে আমি তো তোমায় চিনবো না, কিন্তু ও বলে আমায় দেখলে ঠিকই চিনে যাবে। আর এদিকে বেচারা মন খারাপ করে ড্রিঙ্কস করছিল। তখন সেখানে ইউরা আসে। ইউরা এসে ওর বোনের নামে আজে বাজে কথা বলতে শুরু করে দেয়, কিন্তু দয়ুক এগুলো কিছুতেই তো মেনে নিবে না। দয়ুক বলে যে তুমি কেন এত আজে বাজে কথা বলছো, আর এছাড়াও ও তো পুরাতন একটা ছবিও দেখায় আর বলে দেখো তোমার উদ্বি কি করছে। দয়ুক তো রেগে যায় আর বলে তুমি কেন এখানে এসেছো, আর ওকে তো অনেক বেশি অপমান করে দেয় সবার মধ্যে। এরপর ও তো ওখান থেকে চলে যায় আর ইউরা রাগে তো এসে এখানে স্লিপিং পিল খেয়ে নেয়। এতে করে ওর মা তো অনেক বেশি টেনশনে পড়ে যায়। এরপর আমরা দেখি ইউরা ওর মাকে তো বলে এটার একটা প্রতিশোধ নিতেই হবে, না হলে আমি বাঁচতে পারবো না। দয়ুক তো জানতে পারে ইউকে জু এর সাথে দেখা করার জন্য ডেকেছে। এটা শোনার পরে ও তো তাড়াতাড়ি ওখানে বেরিয়ে পড়ে। এদিকে জু তো ওই রেস্টুরেন্টে চলে আসে ইউকের সাথে দেখা করার জন্য, কিন্তু ও এখানে এসে কাউকেই দেখতে পায় না। আর এখানে তো দয়ুকও চলে আসে। এখানে অনেক পানি ছিল, যেটা দেখে ও যেন কেমন একটু ঘাবড়ে যায়। আর ও তো এখানে ক্রসিং করতে পারছিল না। আর ওর ছোটবেলার কথাগুলো যেন বারবার ওর মনে পড়ছিল। এগুলো ভাবতে ভাবতেই সেখানে জু চলে আসে। জু এসে ওকে বলে তুমি কি ঠিক আছো নাকি। আর তখনই ও তো জ্ঞান হারিয়ে ফেলে আর ওর কোলের উপর মাথা রেখে পড়ে যায়। ইউকে দূর থেকে এইগুলো দেখতে থাকে আর তারপর বলে তুমি এখনো ভিতরে আছো। তাড়াতাড়ি দৌড়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওর তো আসলে প্যানিক অ্যাটাক হয়ে গিয়েছিল। ওরা বেডে গিয়ে দেখে ওখানে তো ও ছিল না। তার জন্য জু পুরো হাসপাতাল ওকেই খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে ও একটা জায়গায় এসে পৌঁছলে হুট করে ও বুঝতে পারে পিছন থেকে কেউ একজন ওকে টেনে ধরেছে। আসলে এটা তো দয়ুকি ছিল। দয়ুক বলে আমি তো এখানেই আছি, আমাকে আবার তুমি কোথায় খুঁজছো। আর তারপর ওরা তো এখান থেকে রিলিজ নিয়ে নেয় আর বাড়িতে চলে আসে। তারপর আমরা দেখি জুতো ঘুমোচ্ছিল। তখনই একজন লেডি হুট করে ওর বাড়ির মধ্যে ঢুকে পড়ে। ও তো একটু অবাকই হয় যে কোনো সারা শব্দ না দিয়েই কে এখানে চলে আসলো। আসলে ইনি ছিলেন ডক্টর। উনি আসলে ছিলেন দয়ুকের ডক্টর। তখন তো সেখানে দয়ুকও চলে আসে আর বলে তুমি এখানে কি করছো। এটা বলে ওনাকে তো বের করে দেয়। আসলে উনি তো ওর বন্ধু ছিল। তারপর ও জিজ্ঞেস করে যে উনি তোমার কে হন আর তোমার সাথে ওনার কি সম্পর্ক। ও তো বলে সে আমার শুধুমাত্র একজন ডক্টর।
এরপর ইউকে তো দোয়েবকে ফোন করে বলে জুকে সে সব সত্য কথা বলে দিবে। এদিকে আমরা গ্র্যান্ডমাকে দেখি। গ্র্যান্ডমা জুকে বলে তোমার বাবা আমার থেকে টাকা চেয়েছে। তখন জু বলে যে আপনি একজন বিজনেস ওম্যান, আপনিই ভালো বুঝবেন, আর আমার মতে তাকে টাকা না দেওয়াটাই বেটার। আসলে আমি আত্মীয় সম্পর্ক নষ্ট করতে চাই না, তাই আমার বাবাকে টাকা দিতে হবে না। এরপর আমরা দেখি ওরা সবাই একসাথে খাবার খাচ্ছিল, আর তখনই সেখানে ইউকে চলে আসে। ইউকে এখানে এসে বলে যে তুমি বড় ভাইয়ের আগেই বিয়ে করে নিচ্ছ। আসলে ওর একটা পায়েও তো সমস্যা ছিল, আর এই জন্য ও সবসময় তো দোয়ুকেই দোষ দিত আর ওকে পিঞ্চিং করে কথা বলতো। এদিকে আমরা দেখি যে মিস জিওয়াং তো জেনে যায় যে তার ফাদার ইন লর কাছে এতগুলো টাকা আছে, কিন্তু সব ভিডিও তাকে দেখিয়ে দেয়। এরপর আমরা দেখি যে ওরা তো সবাই একসাথে খাবার খাচ্ছিল। সেখানে আসলে ওরা বিয়ের কার্ড নিয়ে এসেছিল। এতে করে ওর বাবা তো অনেক খুশি হয় যে তার মেয়ের বিয়ে হতে যাচ্ছে, কিন্তু ইউরা তো বলে যে আমি ব্যস্ত থাকবো, তাই তোমার বিয়েতে আসতে পারবো না। আর বাবারও একটা বিজনেস মিটিং আছে, তাই সেও আসতে পারবে না, তাকে বাইরে যেতে হবে। ইউরা তো ওকে বলে তোমার তো কোনো ফ্রেন্ডই নেই, তোমার ফুলকে ধরবে। এদিকে বাবাও তো ওদের অনেক রাগ করতে থাকে যে তোমরা সবসময় কেন ওর সাথে এমন করো। এরপর আমরা দেখি জুতো ওর বিয়ের ড্রেস সিলেক্ট করতে যায়, কিন্তু ওর মনটা অনেক খারাপ থাকে। ও তো কিছুদিন পর মারা যাবে এটা ভেবেই মন খারাপ করে। সেখানে তো আমরা হিউককে দেখি। হিউক তো ওকে দেখে বলে তোমার মুখে কোনো স্মাইল নেই কেন, তুমি এই বিয়েতে কি খুশি নও নাকি? আর আমাকে ধোকা দিয়ে তুমি ভালো থাকতে পারবে না। দৌকে সে ওকে সরিয়ে দেয় আর বলে এখান থেকে তুমি বেরিয়ে যাও, আমাদের বিষয়টা আমরা দেখে নিব। এদিকে ইউরার মা তো ইউরাকে ব্লাইন্ড ডেটে আনার জন্য চেষ্টা করে, কিন্তু ও তো কোনোভাবেই কাউকে পছন্দ করে না, বরং উল্টোপাল্টা কথা বলতে থাকে আর অপমান করতে থাকে। আর তখন ছেলেটা রেগে ওর দিকে তেড়ে যায়, আর ইউকে এসে ওকে হেল্প করে, ছেলেটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে ওর থেকে দূরে থাকো। এরপর আমরা জুকে দেখি। জু তো ইউকের সাথে কথা বলে। তখন ইউকে ওকে বলতে থাকে যে ছোটবেলায় ওকে ফেলে দেওয়া হয়েছিল, দোয়ুকে ফেলে দিয়ে ওর পাটাই শেষ করে দিয়েছে। কিন্তু এগুলো জু কিছুই বিশ্বাস করে না আর বলে আমি ওকে অনেক বেশি বিশ্বাস করি। এটা বলে ও তো ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু সেখানে কিছুক্ষণ পর দৌড় চলে আসে আর বলে তুমি আমার পারমিশন ছাড়া আমার গার্লফ্রেন্ডের সাথে আর দেখা করতে পারবে না, না হলে তোমার অবস্থা খারাপ আছে। আর তারপর ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আর এরপর সে তো সিন ক্রিয়েট করতে থাকে, এমন ভাব করে যে সবসময় যেন ওর সাথে এমন করা হয়। আর তারপর উপর থেকে এগুলো ইউরা দেখতে থাকে। আসলে এগুলো ওদের একটা প্ল্যান ছিল। ওরা বাসায় ফিরে আসে। বাসায় ফিরে আসলে দৈর্ঘ্যকে সব কথা বলতে চায়, কিন্তু ও তো থামিয়ে দেয় আর বলে আমি ওই লাইনটা আর ক্রস করতে চাই না। এটা তোমার ভাইয়ের বিষয় আর তোমার বিষয়, তাই আমাকে কিছু বলো না। তখন ও তো হাতটা ছেড়ে দেয়। এরপর আমরা দেখি ও তো গ্র্যান্ডপার সাথে দেখা করতে গেলে গ্র্যান্ডপা ওকে একটা ছবি দেখায় আর বলে এই ছবির মানুষটা তোমার মা আর তুমি, তোমাদেরকে মেরে ফেলানোর জন্য আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। তখনই কেউ আসলে গ্র্যান্ডপা ওকে লুকিয়ে ফেলে। তারপর আমরা দেখি ওখানে তো মিস জিয়ং আসে। জিয়ং এসে বলে যে আমি তো সবই জানতাম, জু তোমার নাতনি হয়। এটা জানার পরেও আমি ওকে আমার কাছে রেখেছি আর ওকে ইচ্ছা মতো টর্চার করেছি। তোমার কথাতে আমি ওকে অ্যাডপ্ট করেছিলাম শুধুমাত্র সম্পত্তির জন্য। এই কথাগুলো যখন বলছিল এইগুলো তো ও সব শুনতে পায়। জু তো বুঝতে পারে ওটাই ওর রিয়েল ফাদার। এটা জানার পরে ওর তো অনেক বেশি খারাপ লাগে। এদিকে দৈয়ুক তো বাসায় ফিরে আসে আর এসে একটা কাগজে ও দেখতে পায় এখানে ওর ছবি আঁকা আছে, যেটা দেখে ওর তো অনেক বেশি ভালো লাগে। আর ও বুঝতে পারে যে ওকেও তো আস্তে আস্তে ও ভালোবেসে ফেলছে। তখনই ওর কাছে ফোন আসে। ও দৌড়ে গিয়ে দেখতে পায় যে একটা পুলিশ স্টেশনে আছে আর ওর পায়ে অনেক ক্ষত। আসলে ও এরকম পাগলের মতোই রাস্তায় বেরিয়ে গিয়েছিল। দৈয়ুক তো ওর পায়ে মেডিসিন লাগিয়ে ওকে শুইয়ে দেয় আর তারপর ওর কাছে গিয়ে বসে। দৈয়ুকের খুব ইচ্ছে করছিল ওর সাথে একটু কথা বলার জন্য, কিন্তু ও তো আর ওকে ডিস্টার্ব করে না। জুতো শুধু কান্নায় করতে থাকে।
পরদিন ওদের বিয়ের দিন থাকে। তার জন্য ওরা দুজনে খুব সুন্দর করে রেডি হয়ে যায়, কিন্তু ওদের দুজনের মনটায় অনেক বেশি খারাপ থাকে। এদিকে ওর ফ্যামিলির সবাই অনেক বেশি খুশি থাকে। ছেলের বিয়েতে তারা রেডি হয়ে আসে। দোয়ক তো রুম থেকে সবাইকেই বের করে দেয়, শুধুমাত্র একা একা কথা বলবে জুয়ের সাথে। তারপর ও জুয়ের কাছে যায় আর গিয়ে বলে যে আমি সবসময় তোমার সাথে থাকবো, আর তোমার রিভেন্সেও আমি তোমায় হেল্প করব। তাই তুমি কেন মন খারাপ করছো? এটা তো তোমার একটা পারফেক্ট ডে। আর স্মাইল করো, যাতে করে ওদের প্রথম রিভেন্সটা সম্পন্ন হয়। আর তারপর ওরা তো মঞ্চে চলে আসে। ওদের দুজনকে দেখতেই ভীষণ সুন্দর দেখাচ্ছিল। আর এরপর তো ওদের বিয়েটাও হয়ে যায়। ওরা দুজন দুজনকে প্রমিস করে আর দুজন দুজনকে রিং পরায়। আর এরপর ওদের বাবা মা থেকে ওরা তো দোয়া নেয়। দোয়কের মা তো অনেক বেশি খুশি থাকে এরকম একজন বউ পেয়ে। আর এদিকে গ্র্যান্ডমাও অনেক খুশি থাকে। এখানে জুয়ের ফ্যামিলি থেকে শুধুমাত্র ওর মা আসে। আর তারপর আমরা দেখি ওরা দুজন তো অনেক খুশি খুশি বিয়েটা করে নেয়। আর ওরা একসাথে ছবি তুলছিল। তখনই সেখানে ইউরা চলে আসে। ইউরার গেট আপ একেবারে ব্রাইডের মতোই ছিল। তারপর ইউরা ওর সাথে একটা সেলফি তুলে এটা পোস্ট করে দেয়, যেখানে অনেকেই কমেন্টস করে তোমাকেই তো রিয়েল ব্রাইডের মতো দেখাচ্ছে। তখন জো তো বলতে থাকে যেটাই যে বলুক না কেন, অ্যাকচুয়ালি রিয়েল ব্রাইড তো আমি। এটা বলার পরে ও তো ওর হাতটা ছেড়ে দিয়ে ওর হাজবেন্ডের হাত ধরে। এরপরে বিয়ে শেষ হয়ে গেলে ওরা তো ওদের বাসায় ফিরে আসে। দুইজনে অনেক বেশি অকওয়ার্ড ফিল করতে থাকে। তাই দুইজন দুই রুমের ভিতর গিয়ে শুয়ে পড়ে। আর দুজনে খুব লজ্জা পাচ্ছিল কিভাবে ওরা দুজন দুজনের সামনে যাবে। সকাল হলে দোয়ক বাইরে আসে আর বারবার দেখতে থাকে যে ও কোথায়। তখনই ওর চোখ ফ্রিজের উপরে পড়লে ও দেখতে পায় এখানে একটা চিরকুটে লেখা আছে যে আমি একাই হানিমুনে চলে যাচ্ছি, তোমাকে আসতে হবে না। এরপর আমরা দেখি ও তো বলতে থাকে এরকমটা কখনোই হতে পারে না। এদিকে জুতো একা একাই এখানে আসে আর ওর খুব ভালোই লাগছিল। কিন্তু কিছুক্ষণ পর ও খেয়াল করে সবাই এখানে কাপড় এসেছে, যেটা দেখে ও তো ওর নিজের হাজবেন্ডকেও মিস করতে থাকে। ও তাকিয়ে দেখে ওর মতো দেখতেই কেউ একজন ওর দিকে এগিয়ে আসছে। আর কাছে আসলে দেখে এটা তো দোয়ুকই ছিল। দোয়ুক বলে হানিমুন আবার একা একা করা যায় নাকি? আমি না আসলে তো তুমি বোর ফিল করবে, তার জন্য তো আমি চলে আসলাম, না হলে তোমার মাথাটা কে খাবে? আর এরপর আমরা দেখি দোয়ুক তো বলে আজকে আমি লাইনটা ক্রস করতে চাই আর আমার লাইফের বড় একটা সিক্রেট তোমার সাথে শেয়ার করতে চাই। তখন আমরা পাস্টের ঘটনা দেখি। ছোটবেলায় ওর এই ভাইওকে ধাক্কা দিচ্ছিল, কিন্তু দোয়ুক নিজেকে বাঁচাতে গিয়ে কোনোভাবে ওর একটু ধাক্কা লেগে যায় আর ও তো পানিতে পড়ে যায়। এতে করে ওর পায়ের একটা অংশ নষ্ট হয়ে যায় আর ও হাঁটতে পারে না। আর এই জন্য ওর খুব গিলটি ফিল হয় আর মাঝে মাঝে ওর তো প্যানিক অ্যাটাকও হয়। দোয়ুক তো বলতে থাকে তারপরেও আমি এখন অনেক বেশি খুশি। আর তারপর ওকে তো জড়িয়ে ধরে। ওরা দুজন তো এখন হাজবেন্ড ওয়াইফ। আর তাই জুও ওকে আর কিছু বলে না। এদিকে ইউরার অবস্থা অনেক খারাপ। ও তো ড্রাঙ্ক হয়ে এখানে একজনকে মারতে থাকে। এটা দেখে ওকে বাঁচানোর জন্য তো হিউক ওকে নিয়ে যায়। তারপর ওরা দৌড়াতে দৌড়াতে বাইরে চলে আসে। ওরা একটা জায়গায় লুকিয়ে পড়ে। ওরা দুজনই ড্রাঙ্ক ছিল। তখনই আমরা দেখি ওরা দুজন দুজনকে কিস করতে থাকে। এদিকে জু আর দোয়ুক তো ওদের হোটেল রুমে ফিরে আসে। আর সেখানে আসার পরে ও তো বলে আমরা কিছুতে একসাথে ঘুমাবো না, একজন নিচে ঘুমাবে আর একজন উপরে ঘুমাবে। এটা বলে ও উপরে ঘুমিয়ে পড়ে আর নিচে দোয়ুকের জন্য বিছানা করে দেয়। এটা দেখে ও বলে আমি কিভাবে নিচে ঘুমাবো, আমার তো ঘুমে আসবে না। আর তারপর ও খেয়াল করে দেখে ও তো ঘুমায়নি, চোখ বন্ধ করে এমনিতেই শুয়ে আছে। তারপর দোয়ুক আর কোনো কথা না বলে নিচে গিয়েই শুয়ে পড়ে। ইউরা আর হিয়ক তো দুজন ড্রাঙ্ক থাকায় রাতে ওরা দুজন দুজনের অনেক কাছাকাছি চলে আসে আর ফিজিক্যাল হয়ে যায়। তারপর ব্রেকফাস্ট করতে করতে এখানে তো ও বলতে থাকে আসলে আমরা দুজনই তো অ্যাডাল্ট আর ড্রাঙ্ক ছিলাম, তাই তুমি কিছু মনে করো না। এরপর আমরা দেখি জু তো ওর পানির এই ভয়টা শেষ করার চেষ্টা করে। ওকে তো বলে যে তুমি পানির কাছে আসো আর আমি তোমার কাছে আছি। এটা বলে ওকে পানিতে নামিয়ে দেয়, যদিও ওর একটু একটু প্রথমে খারাপ লাগছিল। এরপর জু হাত বাড়িয়ে দেয়।
তখন আমরা দেখি দোয়েল তো ওর হাতটা নিয়ে একটা কিস করে দেয়, যেটা খুবই রোমান্টিক আর কিউট ছিল। আর তারপর ওরা এখানে অনেক বেশি এনজয় করে, আর ওরা দুজনই অনেক খুশি থাকে। এরপর রাতের বেলায় আবারও শোয়া নিয়ে ওরা দুজন ঝামেলা করতে থাকে। তখন ও তো বলতে থাকে যে তুমি আজকে উপরে শুতে পারবে, কিন্তু মাঝখানে একটা বর্ডার থাকবে। এটা বলে ও তো একটা ব্ল্যাঙ্কেট দিয়ে এখানে একটা বর্ডার রেডি করে দেয়, আর বলে এটা তুমি ক্রস করতে পারবে না। এরপর ও যখন শুয়ে পড়ে ওর তো ঘুম আসছিল না, আর তারপর ওর অনেক খারাপ লাগতে শুরু করে যে আসলে ও তো ওর হাজবেন্ড আর ওর তো সম্পূর্ণ হক আছে। তারপর ও তো নিচে শুতে যায় আর বলে তুমি নিজেই উপরে শুয়ে পড়ো, কিন্তু ওর হাতটা তো ধরে ফেলে আর বলে তুমি না চাইলে কোনো কিছুই হবে না। তখন আমরা দেখি ও তো কান্না করতে থাকে আর বলে আমি কাউকেই তো বিশ্বাস করতে পারি না, আর তার জন্য তোমাকেও একসেপ্ট করতে পারছি না। দয়ুক বলে তুমি না চাইলে কিছুই হবে না। তখনই তো ও ওকে একটা কিস করে দেয়, আর তারপর ওকে তো একসেপ্ট করে নেয়। তখন দয়ুক ওকে নিজের কাছে টেনে নেয়, আর তারপর ওকে তো কিস করে। আর ওরা রাতে দুজন দুজনের অনেক কাছাকাছি এসে যায়, আর ওরা ফিজিক্যাল হয়ে যায়। পরদিন ও তো দাদাজির সাথে দেখা করতে যায়, আর রাগ করে বলতে থাকে আমি তোমার রিয়েল নাতি, তাহলে তুমি কেন এতদিন আমাকে বলনি। এটা বলে ও তো রাগ করে ওখান থেকে চলে যায়, আর বলে আমি কখনোই তোমার কাছে আসবো না। এরপর আমরা দেখি ওখান থেকে বেরিয়ে এসে ও সব কথাই ওর হাজবেন্ডের সাথে শেয়ার করে। তারপর দয়ুক আর ওরা সবাই একসাথে খাবার খেতে বসে। সেখানে তো ইউরাও ছিল। তখন তো জুয়ের বাবা বলে যে আর্ট গ্যালারিতে এখন থেকে পার্মানেন্টলি কাজ করবে হচ্ছে জু। এটা শোনার পরে ওরা মা মেয়ে তো এটাতে কিছুতেই রাজি হচ্ছিল না, আর তারপর এটা নিয়ে সে তো মায়ের সাথে ঝগড়া করতে থাকে। আর এরপর ওরা তো দয়ুকের মায়ের সাথেও দেখা করতে যায়। তখন দয়ুকের মা তো নিজের ছেলেকে বাদ দিয়ে সে তার বৌমাকে গলায় জড়িয়ে নেয়, আর বলে তুমি লাইফে অনেক কষ্ট করেছো, আর করতে হবে না। এরপর ওরা সবাই মিলে একসাথে খাবার খেতে বসে। সেখানে তো ওরা সবাই উপস্থিত ছিল, আর ওরা খুব ভালো সময় কাটাতে কাটাতে তখনই সেখানে ইউকে চলে আসে, আর ওর সাথে তো ইউরা থাকে। ওরা আসলে দুজনের সাথে ডেট করছে। ওরা এসে বলে আমরা দুজন ডেট করছি, আর আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে চাই। ওদের দুজনকে একসাথে দেখে কেউই খুব একটা খুশি হয় না, আর ওর বোন তো অনেক কথা শুনিয়ে দেয়। এরপর বাইরে আসলে এখানে ওদের দুই বোনের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। এইগুলো তো সবই দয়ুক দেখতে পায়, আর বলে তুমি আমার ওয়াইফের সাথে এভাবে কথা বলতে পারো না। তারপর ও তো ঝুঁকে নিয়ে গাড়িতে চলে যায়, আর ইউরার তো অনেক রাগ হয়। ওরা আসলে এখানে একটা কন্ট্যাক্ট করেছে। ইউকের খুব একটা ইন্টারেস্ট ইউরার পর নেই। পরদিন জু সাংবাদিক নিয়ে তো আর্ট গ্যালারিতে চলে যায়, আর বলে এখন থেকে এখানেই আমি বসবো। আর এখানে তো খুব কায়দা করে ওর মাকে বের করে দেয়, আর এখানকার লোকজনের জন্য ও কিছু বলতেও পারে না, আর রিজাইন করতে সে বাধ্য হয়, কেননা ওখানে সাংবাদিক ছিল। আর তারপর জু তো ওর বাবার সাথে কথা বলতে থাকে, আর বলে যে সে এখানে খুব ভালো করে কাজ করতে চায়। তারপর বাবার ঘাড় টিপে দেওয়ার নাম করে ও ওখান থেকে একটা চুল নিয়ে নেয়, কেননা ও ডিএনএ টেস্ট করতে চায়। এদিকে আমরা দেখি ওর মা তো ওর বাবার কাছে অনেক আজে বাজে কথা বলতে থাকে। পরদিন সকালবেলায় সে গ্র্যান্ডপাকে আনতে যায়, আর গিয়ে দেখে সেখানে গ্র্যান্ডপা তো ছিল না। জু আগে থেকে তাকে এখান থেকে সরিয়ে দেয়। গ্র্যান্ডপা তো তার উকিলের সাথে কথা বলে, আর সব সম্পত্তি জুয়ের নামে করে দিতে চায়। এদিকে জু তো কিমের সাথে কথা বলে, কিন্তু ওকে হেল্প করার জন্য রাজি হয়ে যায়, আর ওর সব কাজে সে হেল্পও করতে থাকে। এদিকে আমরা দেখি হিউক তো ওর বাসায় চলে যায়, আর সেখানে সবকিছু খুঁজতে থাকে যে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে যেটা ওরা জানে না। তখন ওরা ওখানে একটা কাগজ পায়, যেটা তো ওদের কন্ট্যাক্ট ম্যারেজের কাগজ ছিল। এদিকে ওরা দুজন তো অনেক খুশি ছিল, ওদের ম্যারিড লাইফটা খুব ভালোই কাটছিল। ওরা দুজন দুজনকে ভালোবেসে ফেলে। এদিকে হিউক তো জুকে বলে যে তোমরা কন্ট্যাক্ট ম্যারেজ করেছো, আর তখনই সেখানে দয়ুক আসে, আর ওকে তো ওখান থেকে নিয়ে যায়, আর বলে আমরা রিয়েল কাপল। তারপর আমরা দেখি ওরা তো পরিবারের সবাই একসাথে ছিল। সেখানে আসলে ইউরা আর ইউকে ওই পেপারটা ফ্যামিলির সবার সামনে দেখিয়ে দেয়। তারপর ওর মা তো বলে এটা কি, তোমরা কেন আমাকে ধোকা দিলে। তখন ওর মা তো জুকে অনেক কথা শুনিয়ে দেয়, আর তাই দয়ুক বলে ওকে কিছুই বলো না, যা বলার আমাকে বলো, ওর তো কোনো দোষ নেই।
আর গ্র্যান্ডমা তো এখানে অসুস্থ হয়ে যায়। তারপর ডাক্তার ওখান থেকে চলে গেলে ওরা দুই ভাই তো আবার লড়াই করতে শুরু করে দেয় আর বলে, তুমি এমনটা কিভাবে করতে পারো, বিনা পারমিশনে আমার বাসায় ঢুকেছো। তারপর আমরা দেখি গ্র্যান্ডমা তো ওর মায়ের সাথে কথা বলে। উনি বলে ওদের নিশ্চয় কোনো কারণ আছে যেতে ওরা এই কন্ট্রাক্টটা রেডি করেছে। এদিকে দয়ুক তো সকালবেলা তার ওয়াইফের জন্য খুব ভালো ভালো রান্না করে চলে যায়। তারপর আমরা ইউরাকে দেখি, সে তো হিয়োকের বোনের থেকে অনেকগুলো ছবি কালেক্ট করে নেয় আর এগুলো পাবলিশ করে দেয়, যেগুলো হিয়োক দেখতে পায় আর ও তো বুঝতে পারে ওর বোনের থেকে এই ছবিগুলো নেওয়া হয়েছে। তাই ওর বোনকে ফোন করে বলে, তুমি রীতিমতো ফেঁসে যাবে, তুমি এরকম কাজ করো না। ওর বোন তো কোনো পাত্তাই দেয় না। এদিকে অফিসেও সবাই এগুলো নিয়ে আলোচনা করতে থাকে। দৌকের ওয়াইফ তো ক্যারেক্টারলেস, আর এটা জেনে ওর তো অনেক বেশি রাগ হয়ে যায়। আর এদিকে মায়েরও তো কুকিং ক্লাসে এক মহিলার সাথে এগুলো নিয়ে ঝগড়া হয়ে যায়। সেখানে তো তারা রীতিমতো মারামারি করতে শুরু করে দেয়। তখন জু তো ওই মহিলার ভিডিও করে আর বলে সে এটাকে পাবলিশ করে দিবে, আর তাই একে বের করে দেওয়া হোক। আর কুকিং মাস্টার এসেও সত্যি ওই মহিলাকে বের করে দেয় আর বলে, তুমি সবসময় এরকম ঝামেলা করো। তারপর আমরা দেখি ওর মা তো ওর সাথে কথা বলে। সব কথা জানার পরে উনি তো বুঝতে পারে যে কেন ওরা এই কন্ট্রাক্টটা রেডি করেছে। তখন সেখানে দৈবক আসে আর এসে সব সত্য কথা বলে দেয় কেন ওরা কন্ট্যাক্ট করেছে। রিভেঞ্জ নেওয়ার জন্য ওরা এই কাজটা করে, কিন্তু ওরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে। আর তারপর উনি তো ওদের কথা শোনে। আর পরদিন তো উনি তো জুয়ের মায়ের সাথে দেখা করতে চলে যায়। সেখানে যাওয়ার পরে তার সাথে কথা বলে আর এটা উনি একদম স্পষ্ট হয়ে যায় যে সত্যি সত্যি কেন ও কন্ট্রাক্ট ম্যারেজ করতে রাজি হয়েছে। আর তারপর উনি তো বলে দেয় যে ইউরাকে সে কখনোই বৌমা হিসাবে মেনে নিবে না, তার জন্য তার ছেলের থেকে দূরে থাকতে বলে। এদিকে আমরা দেখি হিয়ক তো ওর বোনকে ধরে ফেলে আর বলে, তুমি যে কাজগুলো করছো এর জন্য তুমি রীতিমতো ফেঁসে যাবে, তোমাকে কেউই উদ্ধার করার থাকবে না, তাই এসব কাজ থেকে দূরে থাকো। তারপর আমরা দেখি তৈয়ুব তো ওর বাড়িতে যায় আর ফোন দেখিয়ে ও বলতে থাকে এখানে একটা সিসি ক্যামেরার ফুটেজ আছে, ছোটবেলায় ওকে যে দোষটা দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণই মিথ্যে। আর তারপর ও বলে অনেক কষ্ট করে ও এই ফুটেজটা রক্ষা করেছে। আর দাদিমা তখন এটা ভেঙে ফেলে, বলে ছোটবেলায় কি হয়েছে তোমরা এখনো এটা নিয়ে কেন পড়ে আছো। আর তারপর ওদের দুজনকে বাড়ি পাঠিয়ে দেয়। দয়ুক তো এই সেই জুকে জড়িয়ে ধরে আর বলে ও আজকে অনেক বড় বোঝা থেকে মুক্তি পেয়েছে, ও তো একদম নিজেকে রিলিজ ফিল করছে। এরপর তো ও হিয়ককে ডেকে নেয় আর বলে, তুমি আর তোমার বোন যা করছো আমি সবই জানতে পেরেছি, এগুলো যদি তুমি ক্লিন না করো তাহলে তোমাকে আমি কেসে ফাঁসিয়ে দিব। আর তাই এগুলো একদম ক্লিন করো। আর আমার বাড়ির সামনের ফুটেজে খুব ভালো করে তোমাকে জেনে যাচ্ছে, তাই আমি আমার ওয়াইফের রেপুটেশন একদম ক্লিয়ার চাই, আর এটা তোমাকেই করতে হবে, না হলে তুমি আর তোমার বোন একদম জেলের ঘানি কাটবে। এদিকে জুতো কিংমাস্টারকে বিদায় জানাতে যায়, ওর আসলে এখন আর সময় নেই এখানে আসার। জুতো তখন তার হাতে একটা পোড়া দাগ দেখতে পায় আর বলে এটা কিভাবে হয়েছে। উনি তো তখন বেশি কথা বলে না। এরপর আমরা দেখি জুতো অনেকগুলো খাবার গ্র্যান্ডমার জন্য নিয়ে আসে, যেটা খেয়ে উনি তো অনেক খুশি হয়। এত ভালো খাবার খাওয়ানোর জন্য জুকে তো সে থ্যাঙ্কস বলে। এরপর কিমের সাথে ও তো একটা জায়গায় আসে, আসলে ইনি ছিল ওর ছোটবেলার গ্র্যানি। ও তো দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর গ্র্যানিও তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আর তারপর ওকে তো জড়িয়ে ধরে আর দুজনেই জোরে জোরে কাঁদতে থাকে। তখন উনি তো বলে যে তোমার মাকে তো পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, আর ওই মহিলা ছিল তোমার বাবার সেক্রেটারি, আর সে ইচ্ছে করে এরকম কাজ করে তোমার বাবাকে বিয়ে করে। এরপর আমরা গ্র্যান্ডপাকে দেখি, গ্র্যান্ডপা তো এখানে একটা ফাইল বের করে জুকে দেখায় আর বলে এই লোকটা তোমাদের মেরে ফেলার চেষ্টা করেছিল আর তার তো জেল হয়েছে। এদিকে আমরা দেখি ওরা দুজন তো প্ল্যান করতে থাকে যে কিভাবে সবকিছু শেষ করবে। আর এদিকে ওদের দুই ভাই বোনেরও তো পুলিশে ধরে নিয়ে আসে আর ওদের নামে তো কেস করে দয়ুকের বোন। তারপর দয়ুক তো হেল্প চাওয়ার জন্য ইউরাকে ফোন করে, কিন্তু ইউরা তো কোনোভাবেই ওকে হেল্প করে না, বলে যে আমি তোমাকে হেল্প করতে পারবো না। তখন সেখানে তো আমরা দেখি জু যায়, হিয়ক তখন ওর কাছে হেল্প চায়
আর তারপর ওর সব কথা অনুযায়ী সবকিছু নেটে ছেড়ে দেওয়া হয় যে এই সবকিছুই কে করিয়েছে, এগুলো ইউকে করিয়েছে। এরপর আমরা দেখি যে জু আর ওর শাশুড়িও তো এখানে ওরাদের সাথে দেখা করতে আসে আর বলে তোমরা যে কাজটা করেছো এর জন্য তোমাদের জেল হতে পারে। ইউরা যে কাজটা করেছে তার জন্য তাকে জেলে দেওয়ার ভয় দেখায়। তখন ইউরা ড্রামা করতে থাকে আর সরি বলতে থাকে। আর ওর মাও তো তখন ড্রামা করতে থাকে আর বলে ওকে একবারের জন্য ক্ষমা করে দাও। এগুলো দেখে ওর বাবা অসুস্থ হয়ে যায়। তখন ওর মা গিয়ে বলে তোমার বাবা সব টাকা তো জুয়ের জন্য করছে, তোমাকে তো সে কিছুই দিচ্ছে না। এছাড়া অনেক উল্টোপাল্টা কথা বলে। এদিকে গ্র্যান্ডপার কাছে ফোন আসে, উকিল ফোন করে বলে সব কাগজপত্র ঠিক হয়ে গিয়েছে, তাড়াতাড়ি তার কাছে চলে আসতে। এরপর আমরা দেখি ওর মা তো ওর বাবাকে উল্টোপাল্টা পিল দেয় যাতে করে সে সবসময় অসুস্থ থাকে। আর তারপর তার কোম্পানিতে সে নিচে গিয়ে বসে পড়ে। এদিকে জু তো সবকিছুই জানতে পারে আর এগুলো জানার পরে ও তো অসুস্থ হয়ে যায় আর ওর বাবার অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে যায়। জু তো ওর বাবার সাথে দেখা করতে যায় আর গিয়ে সব সত্য কথা বলে দেয়, কিন্তু ওর বাবা কিছুই বিশ্বাস করতে রাজি নয়। তখন ও তো একটা ডিএনএ পেপারে টেস্ট দেখায়, বলে যে আমি তোমার সত্যিকারের মেয়ে নাকি ইউরা। যদি বিশ্বাস না হয় তুমি এটার একটা ডিএনএ টেস্ট করতে পারো। আর এদিকে এরা দুজন টিভিতে এসে মায়া কান্না করতে থাকে যে তাদেরকে তো ফাঁসানো হয়েছে। এগুলো সবই ওরা দেখতে পায়, কিন্তু ওরা এগুলো কোনো পাত্তা দেয় না, কারণ ওরা ম্যারিড লাইফে এখন অনেক বেশি এনজয় করছিল আর ওরা খুব ভালো সময় কাটাচ্ছিল। এদিকে আমরা দেখি ওই লোকটা তো জেল থেকে ছাড়া পেয়ে যায় আর ছাড়া পেয়ে বাইরে যখনই আসে তখনই তার কাছে তো আমরা দৈবকে যেতে দেখি। দৈব বলে তুমি সবকিছু স্বীকার করে নাও, তাহলে আমি তোমাকে অনেক টাকা দিব। কিন্তু লোকটা তো উল্টো একটা গেম খেলে, বলে আমি আরো অনেক টাকা চাই। এরপর আমরা দেখি যে ও তো কুকিং মাস্টারকে বিদায় জানাতে আসে। সেখানে এসে তার সাথে কথা বলতে বলতে ওর সমস্ত অঙ্ক মিলে যায় যে এটাই তো ওর আসল মা। আর তার হাতেও এই পোড়ার দাগটা স্পষ্ট বলে দেয়। তখন ওর মা তো সরি বলে। তখন ও বলে যে তুমি যখন জানতে আমি তোমার মেয়ে তুমি কেন আমাকে হাক করনি। তখন উনি বলে যে উনি আসলে জানতো না তার মেয়ে বেঁচে আছে, কিন্তু তার বাবা মারা যাওয়ার আগে তাকে বলে গিয়েছে তোমার মেয়ে বেঁচে আছে। ওকে তো বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল যাতে করে উনি মারা না যায়। তখন আমরা দেখি ও অনেক বেশি কান্না করতে থাকে আর মাকেই দোষ দিতে থাকে যে তুমি যদি দেশে এসেছিলে তুমি কেন আমাকে নিয়ে আসোনি আর আমাকে কেন তুমি জড়িয়ে ধরোনি। তখন ওর মা তো ওকে গিয়ে জড়িয়ে ধরে আর এই সব কিছুই তো ইমরার মা দূর থেকে দেখতে থাকে আর এনি তো ভীষণ ভয় পেয়ে যায় যে এখনো সে বেঁচে আছে, এখন কি হবে। আর এদিকে জু তো বাসায় ফিরে আসে আর ওর হাজবেন্ডকে জড়িয়ে ধরে, কেননা ও ফাইনালি ওর বাবা মার সন্তান তো পেয়ে গিয়েছে। আর তারপর ও খুব পিস ফিল করতে লাগে। তারপর ওর হাজবেন্ডকে সব কথা বলে। এদিকে আমরা দেখি গ্র্যান্ডপাকে তো এখানে তুলে নিয়ে আসা হয় আর তারপর তো ইউরার মা তাকে সব সম্পত্তিতে সই করতে বলে, কিন্তু সে তো এমনটা করে না আর তারপর তাকে আটকে রাখা হয়। আর ওই লোকটাও তো ইউরার মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। ইউরার মা তখন তাড়াতাড়ি ইউরাকে সরিয়ে দেয় আর এরপর লোকটার সাথে কথা বলতে থাকে। তখন লোকটা বলে যে এটা আমার মেয়ে নাকি, একদম আমার মতোই দেখতে হয়েছে। তখন ও বলে যে এগুলো তুমি কি বলছো, এগুলো যেন কেউ জানতে না পারে। এরপর আমরা দেখি সে তো নিজেকে চেয়ারম্যান ঘোষণা করতে যাচ্ছিল আর তখনই সেখানে গ্র্যান্ডপা চলে আসে আর তাকে তো এখানে কিমি ছাড়িয়ে নিয়ে এসেছে। তারপর গ্র্যান্ডপা বলে আমার সমস্ত সম্পত্তির মালিক শুধুমাত্র আমার নাতনি আর এটা হচ্ছে জু। আর এটা বলার পরে সেখানে তো সবাই ওনার এভিডেন্স দিয়ে কথা বলতে থাকে, সে কি কি করেছে সবকিছু এখানে প্রমাণ হয়ে যায়। তখন উনি তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায় আর এরপর আমরা দেখি ওর বাবাও তো সবকিছু জেনে যায়। সে তো সোজা ওর বাবার কাছে আসে আর গ্র্যান্ডপারাও এখানে চলে আসে আর সবাই সব সত্যটা জেনে যায়। তখন ইউরাও সেখানে চলে আসে। ইউরা এসে অনেক বড় বড় কথা বলতে থাকে। জু তখন বলে তুমি তো আমার বাবার আসল মেয়েই নও। আর তারপর ওর মাকে তো এখান থেকে বের করে দেওয়া হচ্ছিল আর ও আটকানোর চেষ্টা করলে বাবা বলে তুমি তোমার মায়ের সাথে চলে যেতে পারো। ও তো তখন যায় না, কেননা ও অনেক বেশি লোভী ছিল। তারপর আমরা দেখি সে তো এখানে হোটেলে থাকতে আসে, কিন্তু তার কোনো কার্ডই তো আর কাজ করছিল না।
কেননা তার কার্ডগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তাই উপায় না পেয়ে সে তো তার বয়ফ্রেন্ডের কাছে ফিরে যায়। আর এখানে ওরা প্ল্যান করতে থাকে যে কি করবে। এদিকে বাবা তো অনেক বেশি কষ্ট পায়। তার জীবনটা একটা খেলনার মতো হয়ে গেল। সে কোনো কিছুই বুঝতে পারলো না। আর এগুলো ও দূর থেকে ইউরা দেখতে পেয়ে অনেক রেগে যায়। তারপর আমরা দেখি ও তো ইউকের কাছে যায়। ইউকের সাথে প্ল্যান করতে থাকে কিভাবে কি করা যেতে পারে। তখন ইউকে ওকে একটা কার্ড দেয় ওর চলার জন্য, কেননা ওর কাছে তখন কোনো টাকাই ছিল না। আর এদিকে ওরা তো ফাইনালে অনেক হ্যাপি থাকে। তারপর আমরা দেখি এখানে ইউরা তো প্রেগনেন্ট হয়ে গিয়েছে। আর ও যখন এটা জানতে পারে ওর মা তো তখন ওর কাছে আসে। ওর মা যখন জানে ও প্রেগনেন্ট তখন বলে এটা তো খুব ভালো সংবাদ, তুমি ওই ফ্যামিলিতে ইজিলি এখন এন্টার করতে পারবে। আর ওরা তো প্ল্যান করে। ও তো ইউকে গিয়ে বলে যে ও প্রেগনেন্ট। তখন তো সে ওকে জড়িয়ে ধরে আর বলে খুব ভালো সংবাদ, এতে করে আমি গ্র্যান্ডমার আরো কাছাকাছি যেতে পারবো। এরপর ও যখন অফিসে যায় ও তো দেখতে পায় ওখানে ওই লোকটা বসে আছে। তখন লোকটা তো বলে তুমি একদম আমার মতো দেখতে, তুমি কি আমার মেয়ে নাকি? এটা শুনে ও তো অনেক রেগে যায়। আর তারপর ও তো গ্র্যান্ডমার কাছে যায় আর গিয়ে জিজ্ঞেস করতে থাকে যে সত্যি ওর বাবাকে। ও যখন জানতে পারে ওই লোকটা ওর বাবা, ওর তো একেবারে হার্ট ব্রেক হয়ে যায়। ওর মায়ের উপর ওর অনেক ঘেন্না হয়। ওর মাকে গিয়ে ও জিজ্ঞেস করে, তখন মা তো কিছুই স্বীকার করে না, বলে এরকম নয়, এটা মিথ্যে কথা। তখন সেখানে তো পুলিশ চলে আসলে তাড়াতাড়ি সে পালিয়ে যায়। তারপর ওরা গাড়ি নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। এদিকে জুয়ের গাড়ি খারাপ হয়ে যায়, ও তো একটা মোড়ে দাঁড়িয়ে থাকে। সেখানে কিমও ওর সাথে থাকে। কিম একটা কাজ ওখান থেকে চলে যায়। আর তখন তো ওকে দেখতে পায় ওর মা। আর ওর মা তো দেখে তখনই সিদ্ধান্ত নিয়ে নেয় যে ওকে মেরে দিবে। তাই ওর বয়ফ্রেন্ডকে বলে ওকে মেরে দাও। আর ওর দিকে তখন গাড়ি নিয়ে ওরা আসতে থাকে। কিছুক্ষণ পরে ওদের গাড়ির সামনে আরো একটি গাড়ি এসে থামে। আর এই গাড়িটাতে থাকে দয়ুক। দয়ুক তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে আসে, ওকে জড়িয়ে ধরে আর বলে দ্বিতীয়বার আমি তোমাকে আর হারাতে চাই না, প্রথমবারের মতো আমি তোমাকে কিছুতেই চলে যেতে দিব না। এটা বলে ওকে জড়িয়ে ধরে। তারপর আমরা দেখি ওখানে পুলিশ চলে আসে আর এসে ইউরার মাকে পুলিশে ধরে নিয়ে যায়। তারপর সেখানে একে একে সব সাক্ষীরা চলে আসে আর সে তো দোষী প্রমাণিত হয়। বাসায় ফিরে আসলে জুত ওকে জিজ্ঞেস করে যে তুমি ওই কথাটা কেন বলেছো, যে দ্বিতীয়বারের মতো তুমি আমায় হারাতে চাও না। তখনই ওর হাতেও খেয়াল করে ওর মতোই একটা ডেট ওর হাতে ভেসে ওঠে। জু তখন বুঝতে পারে ওর মতো দয়ুকও ফিউচার থেকে এসেছে। এটা দেখে ওর তো অনেক খারাপ লাগে যে ওকে এখনো কোনো কিছু বলা হয়নি আর ওকে মিথ্যে বলা হয়েছে। তখন ও রাগ করে ওর মায়ের কাছে চলে যায়। তখন ওর মা তোকে বোঝাতে থাকে যে ছেলেটা তোমাকে অনেক বেশি ভালোবাসে, তোমাদের কি হয়েছে আমি হয়তো জানি না। এদিকে ইউকে আর ইউরা তো ওদের এই প্রেগনেন্সির খবরটা ফ্যামিলিতে দিয়ে দেয়। আর তারপর আমরা দেখি যে জুতো ওর বাসাতে যায় আর ওর সাথে কথা বলার জন্য। তখন আমরা দেখি ও একটা কাজের জন্য বাইরে চলে যায়। ও ভিতরে গিয়ে দেখতে পায় যে এখানে সব জায়গাতে ওর আঁকা ছবি রাখা আছে, যেটা ও সবকিছুই সংরক্ষণ করে রেখেছে। এরপর আমি দেখি ইউকের একটা ভুলের জন্য একজন এমপ্লয়ার মারা যায়, কিন্তু ও তো এটা স্বীকার করতে রাজি হয় না আর ওর ভিতর কোনো গিল্টি ফিল থাকে না। তাই বাবা ওকে এখান থেকে বের করে দেয়। আর গ্র্যান্ডমা তো এখানে নেক্সট চেয়ারম্যান হিসাবে তো দয়ুককে বসিয়ে দেয়। তারপর দয়ুক তো বাসায় ফিরে আসে আর এরপর ও সব সত্য কথাকে বলতে থাকে। আসলে ও যখন এই পেন্টিংটা দেখেছিল একটা পার্টিতে, এই পেন্টিংটা দেখা মাত্র ওর এতটাই ভালো লেগে গিয়েছিল, ও তো এই আর্টিস্টকে খুঁজছিল। তখন ওর ফ্রেন্ড তো ওকে বলে যে এটা কোরিয়ার একজনই এঁকেছে। আর এরপর ও তো ওকে খুঁজতে খুঁজতে সেখানে চলে গিয়েছিল, কিন্তু ওটা তো অনেক দেরি হয়ে যায়। ওর ততদিনে বিয়ে হয়ে গিয়েছিল আর ইউরার সাথে ওর বিয়ে ঠিক হয়। একটা দুর্ঘটনার জন্য ও আবার 1 বছর পিছনে চলে আসে। আর তারপর ওকে তো আর খুঁজতে হয়নি, জু নিজেই ওর কাছে এসেছে। আর তাই ও তো একদম ভালো মতো ওকে একসেপ্ট করে নিয়েছে। এরপর আমরা দেখি ও তো জুয়ের কাছে যায় আর তারপর ওকে তো কিস করে আর জুও ওকে কিস করে।
আর ওরা দুজনই খুব হ্যাপি থাকে যে ওরা ওদের সব কথাই দুজন দুজনকে বলে দিয়েছে। এরপর আমরা দেখি জুতো প্রেগনেন্ট হয়ে যায়, আর তারপর ও তো এটা টেস্ট করে সত্যিই পজিটিভ পায়। এরপর এই কথাটা ও তো ওর হাজবেন্ডকে বলে। সে তো শুনে অনেক খুশি হয়ে যায় আর ওকে কোলে তুলে নেয়। ওরা দুজনই অনেক খুশি হয়ে যায়। দোয়েল জানতে পারে ওর ভাই ওর ক্ষতি করার চেষ্টা করছে। তখন তাড়াতাড়ি ও ফ্ল্যাটে ফিরে আসলে দেখে সেখানে তো জু ছিল না। ও জুকে চারিদিকে খুঁজতে থাকে কিন্তু কোথাওই জু ছিল না। তারপর ওর ফোনের লোকেশন ও ট্র্যাক করে, আর ওর ভাই তো ওকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। ইউকের পা আসলে ঠিক ছিল, ও এতদিন অভিনয় করেছিল। তারপর জু তো কোনো রকমে নিজেকে ছুটিয়ে ওকে অ্যাটাক করে, কিন্তু ও তো তাড়াতাড়ি গাড়িটা থামিয়ে ফেলে। আর তারপর ওকে তো অনেক জোরে মাথায় আঘাত করে। এতে করে ওর জ্ঞান হারিয়ে যায়। আর ততক্ষণে সেখানে দৌয়ুকও চলে আসে। দৌয়ুক এসে ওর ভাইকে মারতে থাকে। তারপর যখনই ওকে বাঁচাতে যাবে তখন ওর ভাই ওর পেটের মধ্যে একটা ছুরি ঢুকিয়ে দেয়, আর এতে করে ও মাটিতেই পড়ে যায়। ততক্ষণে তো সেখানে জু চলে আসে। তারপর ও তো জুকে অ্যাটাক করতে যাচ্ছিল, তখন দৌয়ুক উঠে এসে ওর ভাইকে অ্যাটাক করে আর তাকে মারতে থাকে। এরপর আমরা দেখি যে ও তো খেয়াল করে ওর পাশ দিয়ে ওই ট্রাকটা চলে যাচ্ছে। আসলে আজকে ওর ওই ডেটটা ছিল, 1 বছর পূর্ণ হয়ে গিয়েছে। আর এই জায়গাতেই ওরা দুজন মারা গিয়েছিল, কিন্তু ওদের এই হাতের ডেটটা তো আজ উঠে গিয়েছে। আর ওরা দুজন লাইফে আবার সুযোগ পেয়েছে। তখন ওদের পুলিশ ধরে নিয়ে যায়। আর এখানে আমরা দেখতে পাই যে ওর অবস্থা অনেক খারাপ থাকে। দৌড় তো কমাতে চলে যায়, আর ও দেখভাল করার জন্য সবসময় ওর পাশে জু থাকে। ও প্রেগনেন্ট ছিল, তাই তো ওকে অনেক স্ট্রং থাকতে হয়। এরপর আমরা দেখি বাবা তো তার ছেলের সাথে দেখা করতে যায়। ইউকে সে একটা চিঠি দিয়ে আসে, আর বলে তুমি যা ভাবতে তা নয়। তুমি তোমার মাকে যাতে ভুল না ভাবো তাই এই চিঠিটা তোমাকে দেয়নি। এই চিঠিতে স্পষ্ট লেখা আছে ওর মা তো ওকে ছেড়ে চলে যায় তার বয়ফ্রেন্ডের সাথে। তার ছেলে যাতে তাকে ভুল না বোঝে তাই বাবা এই চিঠিটা তাই ওকে দেয়নি। এরপর আমরা দেখি ইউরা তো ওদের বাড়িতে চলে আসে আর বলে যে এই সন্তান তোমাদের ফ্যামিলির, তাই আমি এখন থেকে এখানেই থাকবো। তখন গ্র্যান্ডমা বলে ঠিক আছে, তাহলে ডিএনএ টেস্ট করা হবে। আসলে এই বাচ্চা তো ওর ছিল না। এরপর আমরা কিমকে দেখি। কিমও আসলে একটা প্রতিশোধ নেওয়ার জন্য ওর মায়ের সঙ্গে ছিল। তারপর তার প্রতিশোধটা এখন নেওয়া হয়ে গিয়েছে। এদিকে আমরা দেখি জুয়ের বাবা তো ফাইনালি তার অরিজিনাল ওয়াইফের কাছে আসে, আর তারপর এতগুলো ফুল তাকে গিফট করে। আর তাকে তো অনেক সরি বলে যে তাকে সে রক্ষা করতে পারেনি, আর এতগুলো বছর তাদের সাফার করতে হয়েছে। জু সবসময় তার হাজবেন্ডের খেয়াল রাখতো। তখন আমরা একটা পাস্টের ঘটনা দেখি। ওই অ্যাক্সিডেন্টের দিন দৌকের বোনকে ফোন করে বলে যে পুলিশ দৌকে খুঁজছে। এটা শুনে ও তাড়াতাড়ি জুয়ের পেছনে যায়। আর যখনই ও পেছনের দিকে যাচ্ছিল ও দেখতে পায় জু হঠাৎ করে গাড়িটা ব্রেক করে, আর এতে করে ওদের গাড়ির সাথে দুজনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর আমরা দেখি হুট করে তখন সেখানে একটা ট্রাক এসে ওদের গাড়িটাকে ধাক্কা দিয়ে দেয়, আর এতে করে দুটো গাড়ি একেবারে ভেঙে চুরে তছনছ হয়ে যায়। আর ওরা দুজনই ওখানে মারা যায়। আর এই সব কথাগুলো ওর বন্ধু জুকে শেয়ার করে। ও তো জানতে পেরে অনেক কষ্ট পায়। আর হুট করে ওরা জানতে পারে যে ওর তো জ্ঞান ফিরে এসেছে। ও তাড়াতাড়ি তোর কাছে যায়, আর তারপর ও তো কান্নায় ভেঙে পড়ে। ও তো দোয়ুকে জড়িয়ে ধরে। এদিকে হিয়ক তো একটা মেয়েকে পটিয়ে ফেলে, আর ওরা তাড়াতাড়ি বিয়ে করতে যাচ্ছে। তখনই সেখানেতে ইউরা চলে আসে আর বলে আমি তো ওর বাচ্চার মা হতে যাচ্ছি, তাই এখন থেকে আমি এখানেই থাকবো, আর এটাই হচ্ছে ওর শাস্তি, আর ও এখানেই থাকবে। এরপর ওর মায়ের কাছে জিজ্ঞেস করতে চায় যে তোমার কাছে কিছু টাকা পয়সা আছে কিনা। সে জানায় তার কাছে কোনো টাকা নেই, তাই সে তো তার মায়ের সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দেয় আর বলে আজ থেকে আমি তোমার মেয়ে নয়, আর এটাই তোমার শাস্তি। এরপর আমরা দেখি দৌয়ুক্ত নিজের কাজে ফিরে আসে, আর সে তো একদম ফিট হয়ে যায়। আর ওরা খুব ভালো সময় কাটায়। ওরা তো দুজন বিয়ের রেজিস্ট্রিও করে নেয়। আসলে ওদের ধর্মীয়ভাবে বিয়ে হয়েছিল, আর ওরা আজই কাজটা করে নেয়। এরপর আমরা দেখি ও তো কার্ড দেয় আর দৈবকে বলে যে তুমি যদি ওই হোটেল রুমে আমায় খুশি করতে পারো তাহলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তখন তো ও হাসতে থাকে, আর তারপর ওকে তো একটা রিং বের করে দেয় আর বলে যে আমি তো তোমাকে ভালো করে প্রপোজ করতে পারিনি। আর এরপর ওই আংটিটা
ওর হাতে পরিয়ে দেয়। এতে করে ওরা দুজনে অনেক খুশি হয়। এরপর দৈত্য ওকে কোলে তুলে নেয় আর ওকে জড়িয়ে ধরে। এটা দেখে সবাই তো অনেক বেশি লজ্জা পেয়ে যায়, কিন্তু ওরা দুজন তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায়। 1 বছর পর দেখি যে ওদের তো একটা খুব সুন্দর মেয়ে হয়েছে, আর ওরা মেয়েটার সাথে একটা ছবিও তুলে। আর এটাই তো খুব সুন্দর করে পেন্টিং করে জু। আর এই সুন্দর মোমেন্টে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ড্রামাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না। ড্রামাটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।